ক্লাস শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আপুরা, আমরা এই জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ সবার শেষের অধ্যায়, কিন্তু কখনো কখনো অনেক বেশি প্রশ্ন চলে আসে এই অধ্যায়ের, একটা ক্লাস করেছিলাম। হ্যাঁ, আমরা প্রথম থেকে আমরা পড়েছিলাম বাস্তুতন্ত্র পর্যন্ত, ইকোসিস্টেম। ইকোসিস্টেম পড়ার ওই সময় আমরা ইকোসিস্টেমের ম্যান্ডেটরি যেসব সদস্য থাকে তাদের নাম পড়েছিলাম। আজকে আমরা পড়বো ইকোলজিক্যাল পিরামিড। এটা থেকে প্রশ্ন আসে না পরীক্ষায়, একটু জাস্ট কনসেপ্টটা একটু জেনে রাখো। পিরামিড তো তোমরা জানো যে একটা বেস থাকে, একটা অ্যাপেক্স থাকে, এরকম একটা ত্রিভুজ আকৃতির শেপ, এটাকে আমরা পিরামিড বলি। তো বাস্তুতন্ত্রেও পিরামিড আছে। বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরের খাদক বা উৎপাদকের অবস্থান পর পর স্থাপন করলে একটা পিরামিড আকৃতি তৈরি হয়। এটাকে ইকোলজিক্যাল পিরামিড বলা হয়। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো, তৃণভূমির পিরামিড এবং এটা সংখ্যার পিরামিড। পিরামিড তিন রকমের হয়, ইকোলজিক্যাল পিরামিড তিন রকম হয়: সংখ্যার পিরামিড, বায়োমাস পিরামিড, শক্তির পিরামিড। এই চ্যাপ্টার থেকে তো আসলে অনেক পড়া, সব পড়া তো আসলে মুখস্থ করে মনে রাখা পসিবল না। তাই অল্প দাগাবা এবং যেটা দাগাবা সেটাই পড়বা। তো প্রথমে এইটুকু আসতে পারে, নিচের কোন প্রকার পিরামিডের উদাহরণ নেই? এটা হচ্ছে যে সংখ্যার পিরামিড, বায়োমাসের পিরামিড, শক্তির পিরামিড আর ভরের পিরামিড। এখানেই রাখো। তো এখানে এই তিনটার বাদে যেটা থাকবে সেটাই উত্তর হবে। এটা একটা প্রশ্ন হতে পারে এরকম। এরপরে আমরা দেখবো যে এইদের উদাহরণগুলা কি কি। তো সংখ্যার পিরামিড হচ্ছে একটা তৃণভূমি পিরামিড টাইপের, তৃণভূমি যেখানে আহ উৎপাদক সেটা। যেমন দেখো ভাইয়া, এখানে আসলে ধরো একটা মাঠের কথা চিন্তা করো বা একটা জমির কথা চিন্তা করো। 1% বা 1 কাঠা একটা জমিতে কি পরিমাণ ঘাস বা তৃণ জাতীয় গাছপালা আছে? হিসেব করলে তবে অনেক আছে, তাই না? সংখ্যা গুণে শেষ করা পসিবল না। সেখানে এই ঘাস লতা পাতা খায় যে ঘাস ফড়িং, তাদের সংখ্যা ডেফিনেটলি ওই ছোট চারা গাছের তুলনায় কম, তাই না? ঘাস লতা পাতা যদি হয় 50,000, ঘাস ফড়িং নিশ্চয়ই 50,000 নাই। থাকলে কতগুলো আছে? 10,000, তাই না? এটা হচ্ছে প্রাইমারি খাদক। তারপরে ওই প্রাইমারি খাদক ঘাস ফড়িংকে খায় ব্যাঙ। ব্যাঙ কতগুলো আছে? 10,000 আছে? 20,000 আছে? না, ব্যাঙ থাকলে হতে পারে 5,000। তো 5,000 তাদেরকে তারপরে বসাইলাম। এরপরে ব্যাংকে খায় সাপ। সাপ আছে কতগুলা? 5,000 সাপ হবে না? ওই জমির মধ্যে সাপ আছে হয়তো বা 100টা। টারশিয়ারি খাদক। আর সাপকে খায় ঈগল। ঈগল না চিল, যেটাই হোক, চিলও খায়, ঈগলও খায়। তো এটার সংখ্যা কত? খুবই কম, একটা দুইটা সর্বোচ্চ খাদক। তো দেখো, আমরা সংখ্যার ভিত্তিতে এখানে যখন আমরা তাদেরকে বসাচ্ছি একটা পিরামিড পাচ্ছি। তো এটা হচ্ছে তৃণভূমির পিরামিড, সংখ্যার পিরামিড, এটুকুই। এখানে প্রডিউসারের জীবের সংখ্যা শেষ খাদ্য স্তরের জীবের সংখ্যার তুলনায় অনেক বেশি হবে। এখানে কিসের সম্পর্ক দেখানো হয়েছে? খাদ্য স্তরে জীবের সংখ্যা ভিত্তিক সম্পর্ক দেখানো হয়েছে। শেষ, আর কিছু লাগবে না। আচ্ছা, আচ্ছা, এটা আবার ব্যাপারটা এমন যে সংখ্যার পিরামিড যে সবসময় এরকম ঊর্ধ্বমুখী হবে এমনটাও না, উল্টা দিকেও হতে পারে। সেটার একটা উদাহরণ দিয়েছে, যেমন ধরো একটা পুকুরের সর্বোচ্চ খাদক, হ্যাঁ, এর সংখ্যা সর্বোচ্চ খাদক দেখো এই যে একটা, আবার সেকেন্ডারি খাদক, তারপর প্রাইমারি খাদক, উৎপাদক। ঠিক আছে, এটা উল্টানো পিরামিডের মতো দেখায়। এটা যদিও বা আগেরটার মতোই, এটা ঠিক আছে। উল্টানো পিরামিড কোথায় আছে? আহ এই হলো গাছে। এটা তো গাছ না, এটা পুকুর। পুকুর আর তৃণভূমি এটা একই রকম। গাছের ব্যাপারটা কেমন? সেটা হচ্ছে যে ধরো একটা বড় বট গাছে অনেক কীটপতঙ্গ বসবাস করে। এই কীটপতঙ্গের উপর নির্ভরশীল যেসব অণুজীব, তাদের সংখ্যা আবার ওই কীটপতঙ্গের চেয়ে বেশি। তো তখন এখানে একটা উল্টা রকম সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, তো তাহলে দেখো, নর্মালি সংখ্যার পিরামিড হবে ঊর্ধ্বমুখী,
কিন্তু সবসময় ঊর্ধ্বমুখী হবে না। এরকম একটা উদাহরণ হলো বৃক্ষের বাস্তুতন্ত্রের উদাহরণ। আচ্ছা, এরপরে আসো তাহলে, এটা গেল সংখ্যা, সংখ্যার শেষে এবার আসো ভাইয়া জীব ভর বা বায়োমাসের পিরামিড। বায়ো মানে জীবন, মাস মানে ভর। তাহলে জীবনের ভর এটাকে বলা হয় জীব ভর। হুম, আচ্ছা, তো জীব ভরের এটা কেমন জিনিস এই যদি খেয়াল করে দেখো একটু। আচ্ছা, এরপর আসো বায়োমাস কি জিনিস। বায়োমাস হচ্ছে ভাইয়া ভর, জীবের ভর। তো খেয়াল করে দেখো জীবের ভরের উপর ভিত্তি করে যে পিরামিডটা এটা কেমন হয়। উৎপাদক বৃক্ষ, তো বৃক্ষের ওজন অনেক বেশি। এই বৃক্ষে বাস করে কিছু আহ, পাখি, তাদের ওজন তার চেয়ে কম। এবং এই পাখিগুলো মরে গেলে তাদেরকে খেয়ে ফেলে যেসব পোকামাকড়, তাদের ওজন আরো কম। হ্যাঁ, এই উপর ভিত্তি করে এটা একটা পিরামিড হয়, এটা হচ্ছে বায়োমাসের পিরামিড। তো আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে বায়োমাস নামের একটা পিরামিড আছে। এই বায়োমাস হচ্ছে জীবের মোট শুষ্ক ওজন। ওই যে ড্রাই ওয়েট, তোমরা যেমন কোষ ঝিল্লিতে পড়েছিলা, তোমাদের কি মনে আছে কোষ ঝিল্লির শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? এটা তো প্রথম হচ্ছে তোমাদের ওই শুষ্ক ওজনের কথা ছিল। ড্রাই ওয়েট মানে একটা উপাদান থেকে পানি বের করে দিলে বাকি যে ওয়েটটা থাকে এটা হচ্ছে শুষ্ক ওজন। হুম, 75 ভাগ, হ্যাঁ, 75%। তাহলে এটা হচ্ছে বায়োমাসের পিরামিড, যে এখানে ওজন হিসেব করে। আচ্ছা, এরপরে দেখো বায়োমাসের পিরামিড হয় বিপরীতমুখী, ঠিক ওই যে গাছের পিরামিড আর এই বায়োমাসের পিরামিড এটা বিপরীতমুখী হয়। এবার আসো শক্তির পিরামিড। শক্তির পিরামিডটা বেশ ইজি। দেখো এই যে এরা হলো উৎপাদক, এরা কি পরিমাণ শক্তি উৎপাদন করছে ভাই? প্রায় 10,000 কিলো জুল শক্তি উৎপাদন করছে উৎপাদকরা। তাদেরকে যারা খায় প্রাইমারি খাদ্য, ছোট ছোট মাছ, পোকা বা জুও প্ল্যাঙ্কটন যারা, তারা এদেরকে খেয়ে কি পরিমাণ শক্তি পায়? 1,000 কিলো জুল শক্তি পায়। ওদেরকে যারা খায় সেকেন্ডারি খাদক, তারা কি পরিমাণ শক্তি পায়? 100 কিলো জুল শক্তি পায়। এবং এই সেকেন্ডারি খাদককে যারা খায়, ধরো মাছরাঙা, তারা পায় 10 কিলো জুল শক্তি। তার মানে যত উপরে যাবা শক্তির পরিমাণ কমবে। উৎপাদক লেভেলে শক্তির পরিমাণ থাকে সবচেয়ে বেশি, যত শীর্ষে যাবা শক্তির পরিমাণ কমবে। এটাকে বলা হয় শক্তির পিরামিড। একটা পিরামিড শেপ হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে খাদ্য স্তরের জীব কর্তৃক ব্যবহৃত মোট শক্তির হিসাবকে শক্তির পিরামিড বলা হয়। ওকে, আচ্ছা, এখানেও সেম। এখানে উৎপাদনের শক্তি অনেক বেশি, ক্রাস্টেশিয়ানরা অল্প শক্তি পায়, হেরিং মাছ তার চেয়ে কম শক্তি পায়, ম্যাকিরেল মাছ তার চেয়ে কম, হাঙর সবচেয়ে কম। আচ্ছা, শক্তির পিরামিড সবসময় সোজা হয়। তো এটা সবসময় সোজা হবে, এই যেরকম এদিকে বেশি উপরে কম, এটাই স্বাভাবিক পিরামিডের গঠন। এটা উল্টা পিরামিড কেন দেখো ভাই? গোড়ায় সংখ্যা কম, উপরের সংখ্যা বেশি। এখানে বেশি হওয়ার কথা ছিল, উপরে কম, উল্টা হয়েছে, এই জন্য এটা উল্টা। আর এটা সবসময় সিধা হবে আর কি, ঠিক আছে, সোজা হবে। তো পিরামিড এটা দিয়ে শেষ। অবশ্য শক্তি প্রবাহ, এখান থেকে যেগুলো লাগবে এনার্জি ফ্লো, এগুলো দরকার নেই। বিভিন্ন পিরামিডের তুলনা, এটা রিডিং পড়বা, একটু পার্থক্য, তিনটা পিরামিডের পার্থক্য রিডিং পড়বা। আমরা একটু যদি দেখি যে সংখ্যার পিরামিড এটা ত্রিকোণাকৃতির হতে পারে বা উল্টা আকৃতির হতে পারে। জীবভরাও ত্রিকোণাকৃতি হতে পারে বা উল্টো আকৃতির হতে পারে। কিন্তু শক্তির পিরামিড সর্বদাই ত্রিকোণাকৃতির বা সোজা হবে। এটা ছিল একটা কথা।
আর ব্যবহৃত একক, এখানে সংখ্যা ব্যবহার হয়। জীব ভর, এখানে গ্রাম পার মিটার স্কয়ার, যেহেতু ভরের ব্যাপার স্যাপার। আর এখানে শক্তির পিরামিড, এটা কিলো ক্যালোরি পার বর্গমিটার পার ইয়ার, এই একক ব্যবহৃত হয়। হলো। এরপরে আসো শক্তি প্রবাহের বৈশিষ্ট্য। এগুলো ফিজিক্সের কথা। শক্তি প্রবাহ একমুখী। সব শক্তির উৎস হলো সৌরশক্তি। তারপরে প্রবাহটা কিরকম, সূর্য থেকে আগে উৎপাদক শক্তি গ্রহণ করে, উৎপাদক থেকে খাদকরা শক্তি গ্রহণ করে, খাদকরা আবার কিছু স্টেজ আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। খাদ্য শৃঙ্খলের শুরু থেকে যত শেষের দিকে যাবা, শক্তির ক্রমব্যয় ঘটে, ব্যয় আস্তে আস্তে বাড়ে, অপচয়ও ঘটে। হুম। এগুলা হচ্ছে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য, রিডিং পড়ে। আর শক্তি প্রবাহ থার্মোডায়নামিক্স, তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র মেনে চলে। প্রথম সূত্র, প্রথম সূত্রের উপর ভিত্তি করে কি তৈরি করা হয়েছে? তো শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার। প্রথম সূত্রের উপর ভিত্তি করে কি তৈরি করা হয়েছে? প্রথম সূত্রের মূল বক্তব্য হলো তাপ, না, অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তির উপর ভিত্তি করে কি তৈরি করা হয়েছে? এটা একটা প্রশ্ন ছিল না? দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে ফ্রিজ, তারপরে ইঞ্জিন। শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার। প্রথম সূত্রের উপর ভিত্তি করে কি মনে নেই? তো থার্মোডায়নামিক্স বা তাপগতিবিদ্যা দুটো সূত্র, এটা শক্তি প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম সূত্র হচ্ছে শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না, এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, ক্লোসিয়াসের সমীকরণ। তাপের ধারণা পাওয়া যায়। তাপের ধারণা, অভ্যন্তরীণ শক্তির ধারণা, হ্যাঁ। আচ্ছা, এরপর আসো ইকোসিস্টেমে আরো কিছু কথা আছে। এগুলো তো আমরা জানি, উৎপাদক বা প্রডিউসার, তৃণভোজী খাদক বা হার্বিভোরাস, কার্নিভোরাস মাংসাশী খাদক। হাইড্রা, কার্নিভোরাস, ঘাসফড়িং, হার্বিভোরাস। আচ্ছা, তোমরা কি বলতে পারবা যে রুই মাছ কি? দেখি এই লেভেলে এসে জ্ঞান কতদূর বাড়ছে। রুই মাছ কি বলো তো? রুই মাছ কি হার্বিভোরাস, কার্নিভোরাস, না অমনিভোরাস? আচ্ছা, রুই মাছ হচ্ছে অমনিভোরাস। সর্বভুক। রুই মাছ ছোট অবস্থায় তৃণভোজী হয়, আবার জুও প্লাঙ্কটন খায়। ও জুও প্লাঙ্কটন তো একটা প্রাণী না, এটা আব্দুল আলিম স্যারের বইয়ে লেখা আছে। রুই মাছ সর্বভুক। আচ্ছা, এরপর আসবে শক্তি প্রবাহের দশমাংশ নিয়ম। 10 ভাগের 1 ভাগ হিসাব হবে, তুমি যদি 10 কেজি ভাত খাও, 1 কেজি ওজন বাড়বে, এটা মানে 1 কেজি ভাতের শক্তি পাবা, এটা নিয়ম। খাদ্যটা যত উৎপাদক ভক্ষণ করে তার দশমাংশ মাত্র ব্যবহার করে। যেমন একটা হরিণ যদি 100 কেজি তৃণ আহার করে, তাহলে 10 কেজি তার দেহ গঠনে কাজে লাগবে, বাকি 90 কেজি নষ্ট হয়ে যাবে। আর একটা বাঘ যদি 10 কেজি মাংস খায়, তাহলে সেটার 1 কেজি দেহের গঠনে হেল্প করবে। এটাকে বলা হয় 10 শতাংশ নিয়ম। এটা আবিষ্কার করেন বা প্রবর্তন করেন লিন্ডেনম্যান। এই লিন্ডেনম্যানের আর কোনো আবিষ্কার জানা আছে তোমাদের? জীব প্রযুক্তিতে না ছিল একটা, আমারও মনে নেই, দাঁড়াও তো দেখি আস। লিন্ডেনম্যান। ইন্টারফেরন কে আবিষ্কার করছে? ইন্টারফেরন তো আরো পরে থাকার কথা না? ও রে, এর জন কি আলাদা? লিন্ডার ম্যান, ইনি লিন্ডার ম্যান 1957 সালের। আর আমাদের আজকের ব্যক্তি হইতেছে লিন্ডেন ম্যান, 1942।
নাম তো দেখে মনে হচ্ছে সেম জিনিস। আচ্ছা, যাই হোক, উনি এই মতামতের প্রবর্তক। 90% শক্তি তাপ শক্তি হিসেবে পরিবেশে ফিরে যায়। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা একটা 10% নিয়ম, এটাকে প্রবর্তন করেন লিন্ডেনম্যান, এই নামটা লাগবে। এরপর আসো বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন, এটা একটা জোস কনসেপ্ট। বুঝতে হবে আগে জিনিসটা। ম্যাগনিফিকেশন মানে হলো বড় হওয়া, তাই না? তো খাদ্য শৃঙ্খলের নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যত যাওয়া যাবে, তত বিষের ক্রমবর্ধমান ঘনত্ব বাড়বে। এটাকে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলে। আমেরিকাতে ডিডিটি বিষক্রিয়ায় ঈগল প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল। পরবর্তীতে সরকার ডিডিটি নিষিদ্ধ করে। ডিডিটি কেন ব্যবহার করে জমিতে, কেউ জানো বা বোঝো এটা? ডিডিটি কেন ব্যবহার করে, এটা কি জিনিস? জৈব যৌগতে পড়ছো? এটা একটা ইনসেকটিসাইড, পতঙ্গনাশক, জমিতে দেয়। ঠিক আছে। আচ্ছা, শুটকিতেও দেয়। তো দেখো ভাইয়া, বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন জিনিসটা কি? যে তুমি মনে করো জমিতে ডিডিটি দিয়েছো। ডিডি দেওয়ার কারণে তোমার ওই জমিতে পোকামাকড় সব মারা গেছে। তুমি তাই চাচ্ছিলা। তো পোকামাকড় মারা গেছে যেগুলা, তো সেই পোকামাকড় গুলাকে কে খেয়েছে? ব্যাঙ খেয়েছে। ঠিক আছে। তো তো ওই পোকার গায়ে যে পরিমাণ বিষক্রিয়া কার্যকরী হয়েছে, ওইরকম 10টা মৃত পোকা খাওয়ার কারণে ব্যাঙের শরীরে কিন্তু বিষক্রিয়া 10 গুণ বেশি কার্যকরী হবে। এরকম মনে করো ওই জমিতে 3টা বা 4টা ব্যাঙ ছিল, 4টা ব্যাঙ ছিল, 4টা ব্যাঙ 10টা করে পোকা খেয়েছে, এবং এই বিষক্রিয়াটা ব্যাঙের শরীরেও বর্তাবে বেশি হয়ে। 4টা ব্যাঙ ধরে মরে গেল বা বেঁচে ছিল, সেই অবস্থায় ওদেরকে সাপ খেয়ে ফেলছে। সাপ মনে করো 2টা ব্যাঙ খাইলো, একটা সাপ 2টা ব্যাঙ খাইলো। ওই সাপটা দ্বিগুণ, ওই ওই পোকার থেকে ব্যাঙের শরীরে 10 গুণ বেশি হয়েছে। ওই 10 গুণ বেশি হওয়া 2টা ব্যাঙ খাওয়ার কারণে ব্যাঙের কাছ থেকে সাপ 20 গুণ বিষক্রিয়া পাইলো। 2টা ভিন্ন ভিন্ন ব্যাঙ খেয়েছে, আর 2টা ব্যাঙে 10 গুণ করে বিষক্রিয়া ছিল, 20 গুণ বিষক্রিয়া হলো। এরকম মনে করো 2টা সাপ ছিল, দুইজন ধরে ধরে 4টা ব্যাঙ খেয়ে ফেলছে। এখন সাপের শরীরে তাহলে বিষক্রিয়া কার্যকরী হচ্ছে 20 গুণ হিসেবে। দুই সাপে 20 গুণ বিষক্রিয়া হয়েছে। এখন একটা ঈগল ওই 2টা সাপ খেয়েছে, তাহলে ঈগলের শরীরে হিসেবে 40 গুণ বিষক্রিয়া কার্যকরী হবে। তাহলে ওই ঈগল বাঁচবে? ওই ঈগল মরে যাবে। তো তুমি জমিতে দিচ্ছ কীটনাশক, মরে যাচ্ছে ঈগল। এটাকে বলা হয় বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। ঠিক আছে। তাহলে কোথায় আমাদেরকে স্টেপ নিতে হবে? এই জমিতে কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে। এই কনসেপ্টটা এখান থেকে আমরা পড়তে পারি যে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন কোন বিষাক্ত পদার্থের কারণে ঘটেছিল। তো ডিডিটি এটা বলতে পারো একটা উদাহরণ, যেহেতু দেওয়া আছে। এরপর আসো জীবের অভিযোজন। নতুন টপিক, আগের টপিক শেষ, এবার আসো নতুন টপিক। অভিযোজন মানে তো বোঝো, কোনো একটা পরিবেশে খাপ খাইয়ে নেওয়া। তো এখানে 3 ধরনের উদ্ভিদের নাম আছে: হাইড্রোফাইট, জেরোফাইট, মেসোফাইট আর হ্যালোফাইট। আমরা এসব উদ্ভিদের অভিযোজন সম্পর্কে এখন পড়ব। এটা পড়া ইন্টারেস্টিং, তবে তোমাদের কষ্ট হবে। জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, নাম তো দেখেই বুঝতেছো হাইড্রোফাইট মানে জলজ উদ্ভিদ। হাইড্রো মানে পানি, আর ফাইট মানে উদ্ভিদ। যেসব উদ্ভিদ পানিতে জন্মে, পানিতেই বিস্তার লাভ করে, তারা হচ্ছে হাইড্রোফাইটস। এরা কেমন? অনেক রকম হতে পারে, 4 রকম। মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ। মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ মানে কি? প্রথমেই বুঝতে হবে নিমজ্জিত মানে কি। এই নিমজ্জিত মানে কি, পুরোপুরি ডুবে ডুবে আছে না অল্প ডুবে আছে, বলো? নিমজ্জিত মানে কি, পুরোপুরি ডুবে আছে না অল্প ডুবে আছে? পুরোপুরি ডুবে আছে। পুরোপুরি ডুবে থাকা উদ্ভিদদেরকে
নিমজ্জিত উদ্ভিদ বলে। হুম হুম। আর মূলাবদ্ধ মানে এদের মূল মাটিতে আবদ্ধ, পানির নিচের মাটিতে এদের মূল আছে, আর লম্বা ডাঁটা হয়ে ও পানিতে ডুবে আছে, পানির নিচেই আছে। এরা হচ্ছে মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ। উদাহরণ কি? উদাহরণ লাগবে, জিনিসটা বুঝতে হবে আর উদাহরণ লাগবে। হাইড্রিলা, সায়েন্টিফিক নেম লাগবে না, বাংলা নাম লাগবে। পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি, সিরাটোফাইলাম, শ্যামা কলা। কি কি নাম! ঠিক আছে, এগুলো সব পানিতে ডুবে থাকে, নামগুলা পড়বা। এগুলা ছিল নিমজ্জিত মূলাবদ্ধ জলজ উদ্ভিদ। মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, নাম দেখে বুঝতে পারতেছে এরা ভাসমান এবং এরা মুক্ত, কোথাও আটকে থাকে না। সব পানা, যত পানা সব মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ। কচুরি পানা, খুদি পানা, গুড়ি পানা, এই হচ্ছে গুড়ি পানা, উলফিয়া মাইক্রোস্কোপিয়া। এর স্পেশালিটি কি বলতো? টোপা পানা, বা এর সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা কি? কুতি পানা, মুস্কানি পানা, কি নাম! এই উলফিয়া মাইক্রোস্কোপিয়া আমাদের দেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ। হ্যাঁ, ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে। না, সায়েন্টিফিক নেম গুলো আসে না, কখনোই আসে না। আর আসলেও পড়বা না, কারণ এগুলো পড়ে মনে রাখতে পারবা না, শুধু বাংলা নামগুলো পড়বা। তাহলে মুক্ত ভাষণ জলজ উদ্ভিদ হচ্ছে সব পানা। এরপরে আসো মূলাবদ্ধ পত্র, সরি, মূলাবদ্ধ পত্র ভাসমান জলজ উদ্ভিদ। এটা মূলাবদ্ধ মানে এদের মূলও মাটিতে আবদ্ধ থাকে, বাট এদের পাতা ভাসে। বলতো এরকম কি গাছ আছে মূল মাটিতে আবদ্ধ বাট পাতা পানিতে ভেসে থাকে? এগুলো তো তোমরা দেখছো, ফুল, শাপলা, পদ্ম, তাই না? এদের পাতা পানিতে ভাসে, কিন্তু পাতার মূল খুঁজতে গেলে দেখবো ওগুলো মাটিতে আছে। সাদা শাপলা, লাল শাপলা, নীল শাপলা, পদ্ম, এগুলা হচ্ছে মূলাবদ্ধ পত্র ভাসমান জলজ উদ্ভিদ। এখানে নিমফিয়া নাউচালি কিন্তু নীল শাপলা দিয়েছে। আমাদের জাতীয় ফুল যদিও বা সাদা শাপলা, কিন্তু এখানে নীল শাপলার পাশে নিমফিয়া নাউচালি লিখেছে, জানি না, যা আছে তাই পড়বা। আর আছে উভচর উদ্ভিদ বা অ্যাম্ফিবিয়াস প্ল্যান্ট, মানে এরা পানিতেও থাকে মাটিতেও থাকে। কলমিলতা, হেলেঞ্চা, কেশরদাম, এগুলা হচ্ছে উভচর উদ্ভিদ। আচ্ছা, তো এই প্রথমে এগুলার নাম পড়তে হবে, নামগুলা যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে, আসার মতো এগুলা। জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলা রিডিং দিবা বুঝে বুঝে। জলজ উদ্ভিদ নরম হবে না শক্ত হবে? ভাই, শক্ত হলে পানির স্রোতের প্রভাবে টিকতে পারবে না, ভেঙে যাবে। নরম হলে পানির স্রোতের সাথে সেও এরকম ঢেউ খেলবে, সমস্যা হবে না। তাই এদের কাণ্ড নরম, দুর্বল, সরু, লম্বা, মধ্যপর্ব বিশিষ্ট হয়। মাটিতে যাদের নোংরাবদ্ধ উদ্ভিদ, তাদের কাণ্ড হয় রাইজোম জাতীয়, মানে মাটির নিচে রূপান্তরিত কাণ্ড, রাইজোম কাণ্ড। পড়েছো, মনে আছে? রাইজোম কাণ্ডের উদাহরণ দাও দেখি। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডকে বলা হয় রাইজোম কাণ্ড। আদা হলুদ রাইজোম কাণ্ড, তাই না? হুম, গুড। তো জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য, এদের কাণ্ড নরম হবে, রাইজোম জাতীয় হবে, মূল সুগঠিত হয় না। ভাইয়া, ও তো পানিতেই আবদ্ধ থাকে, তাই না? পানিতেই ডুবে থাকে, মূলের প্রধান কাজ কিন্তু পানি শোষণ। তো যেহেতু এই গাছ পানিতেই থাকে, তো পানি শোষণ নিয়ে ওর কোনো মাথা ঘামানোর প্রয়োজন নাই আশা করা যায়। তো মূল থাকে না, অথবা থাকলেও সুগঠিত না। পাতার বহিতক কিউটিন যুক্ত থাকে না। বলতো, পাতায় কিউটিন থাকলে প্রস্বেদন বেশি হবে না কম হবে? পাতায় কিউটিন থাকলে প্রস্বেদন বেশি হবে না কম হবে? কিউটিন নির্মিত কিউটিকল থাকলে প্রস্বেদন কম হবে। আচ্ছা, এখন বলো, জলজ উদ্ভিদের কি প্রস্বেদন কম করার প্রয়োজন আছে?
ওর কি কোনোদিন পানির অভাব হয়? পানির অভাব হয় না। সো তার প্রস্বেদন বেশি হোক, তার কিছু যায় আসে না, তাই কিউটিন থাকে না, কম করানোর প্রয়োজন নাই। একইভাবে অনেক সময় পত্ররন্ধ্রও থাকে না। পত্ররন্ধ্র দিয়ে তো প্রস্বেদন নিয়ন্ত্রিত হয়। রক্ষী কোষও থাকে না। বড় বড় বায়ুকুঠুরি থাকে, বায়ুকুঠুরিকে অ্যারেনকাইমা বলে, এটা আসে ভাসমান বা জলজ উদ্ভিদের বায়ুকুঠুরিকে অ্যারেনকাইমা বলে, এটা এক ধরনের প্যারেনকাইমা। ঠিক আছে। ভাস্কুলার বান্ডল অপেক্ষাকৃত ছোট থাকে, জাইলেম অনুপস্থিত থাকে। অঙ্গ প্রত্যঙ্গ শক্ত হয় না, অঙ্গজ উপায়ের বংশ বিস্তার করে। এগুলো হচ্ছে এদের বৈশিষ্ট্য। জলজ উদ্ভিদের অভিযোজন, ওগুলাই ঘুরে ফিরে ওগুলাই। এদের মূল সুগঠিত হয় না, সংক্ষিপ্ত এবং দুর্বল প্রকৃতির হয়। গুড়িপানার মূলই থাকে না। উলফিয়া, মাইক্রোস্কোপিয়া, এগুলোর মূল থাকে না। মূলে মূল রোম অনুপস্থিত, লাগে না। ঠিক আছে। অস্থানিক ভাসমান মূল থাকে, মানে যেখানে যেখানে পর্ব সেখানে সেখানে মূল, অস্থানিক মূল। ঠিক আছে। এগুলো ভাসে। কিছু উদ্ভিদের পাতা এত বড় হয় যে একটা বাচ্চাও এখানে উঠে বসে থাকতে পারবে। অ্যামাজন লিলি, দেখেছো নাকি? অ্যামাজন লিলি অবাক করা ব্যাপার, হ্যাঁ, বিশাল বড় পাতা। অ্যামাজন লিলি। এই যেগুলো, বিশাল বড় পাতা। আসলে এখানে বাচ্চারে বসাই দিছে। পাতার নিচে অবশ্য এমন, যে পাতার নিচটা এমন কাঁটা আছে এগুলোতে। অন্তর্গঠনগত অভিযোজন, এখানে কিউটিকল থাকে না, পানির অপচয় রোধ করার প্রয়োজন নেই, তাই থাকে না। পাতা এবং কাণ্ডের ত্বকে ক্লোরোপ্লাস্ট থাকে, সবাই সালোক সংশ্লেষণ করতে পারে। বড় বড় বায়ুকুঠুরি থাকে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ধরে রাখে। হুম। পাতায় স্টোমাটা থাকে না। নিমজ্জিত যারা আর কি পানিতে ডুবে থাকে, ওদের স্টোমাটা থাকে না। তো এগুলো অন্তর্গঠনীয়, এগুলো আসলে জাস্ট ওভারঅল জলজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো রিডিং পড়বা। ঠিক আছে। এরপরে চলে আসো মরুজ উদ্ভিদ, জেরোফাইট। জেরো মানে শুকনা, মরু, ফাইট মানে উদ্ভিদ। মরু পরিবেশে অর্থাৎ বৃষ্টিপাতহীন শুষ্ক ও বালুকাময় অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে মরুজ উদ্ভিদ বলে। কোনটাকে মরুভূমি বলবা? যেখানে বৃষ্টিপাত বছরে 25 সেন্টিমিটারের কম হয়, সেই জায়গাকে মরুভূমি বলবা। দেহে পানি সংরক্ষণ, অল্প আয়াসে মূল দিয়ে পানি শোষণ, এবং কাণ্ড ও পাতায় পানির অপচয় রোধ করতে পারে। এই তিনটা মৌলিক বৈশিষ্ট্যের সব কয়টাই বা যে কোনোটা মরুজ উদ্ভিদে থাকে। তো মরুভূমিতে সমস্যা একটাই, পানি নেই। তাই এই জায়গার উদ্ভিদগুলা বিশেষভাবে এই দিকেই ফোকাস করে যে পানি পানি পানি, কিভাবে পানি সংরক্ষণ করা যেতে পারে, কিভাবে অল্পতেই পানি শোষণ করা যেতে পারে, অথবা কিভাবে পানির অপচয় রোধ করা যেতে পারে। এগুলাই এদের বৈশিষ্ট্য। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু মানে কথা নিয়ে একটু ঝামেলা আছে। যেখানে পানির পরিমাণ কম কিন্তু প্রশোধনের হার বেশি, সেখানে মরুজ উদ্ভিদ অধিক জন্মায়। হ্যাঁ। আসলে এই জায়গাগুলোতে অন্য উদ্ভিদ পাবাই না, টিকে থাকতে পারে একমাত্র মরুজ উদ্ভিদ। পানি কম কিন্তু প্রশোধন বেশি, গরম, তীব্র তাপ, পদরন্ধ্র খুললেই পানি বাষ্পে উড়ে চলে যায়, এসব জায়গায় মরুজ উদ্ভিদ জন্মায়, কারণ ওরা এই পরিবেশটা সহ্য করতে পারে। অন্য উদ্ভিদ পারবে না, আম গাছ জাম গাছ পারবে না। ঠিক আছে।
মরুজ উদ্ভিদের 4টা প্রকার আছে। এই নামগুলো একটু অদ্ভুত। খরা খরা এড়ানো উদ্ভিদ, কৌশলে খরা এড়ানো উদ্ভিদ, খরা সহ্যকারী উদ্ভিদ, খরা প্রতিরোধকারী উদ্ভিদ। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য, এগুলো একটু লাগবে। এদের মূল দুই রকম হতে পারে। হয় বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত, যেন বৃষ্টি হওয়ার পরে চারপাশ থেকে যত বেশি পারা যায় পানি শোষণ করে নেওয়া সম্ভব হয়। অথবা এত গভীরে ঢুকেছে যে পানির একদম নিচের, মাটির নিচের লেয়ার থেকে পানি শোষণ করা পসিবল। এটা হচ্ছে মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য। ঠিক আছে। কাণ্ড ও পাতা চ্যাপ্টা হয় এবং রসালো হয়, যেমন অ্যালোভেরা দেখেছো তোমরা, পাতা রসালো হয় কারণ এরা পাতার মধ্যে পানি জমা করে রাখে। অ্যালোভেরা একটা মরুজ উদ্ভিদ, বা ক্যাকটাস গুলা মরুজ উদ্ভিদ। ঠিক আছে। পাতা অনেক সময় কাঁটায় রূপান্তরিত হয়, যেমন খেজুর, ক্যাকটাস। পানি যেন প্রশোধন হয়ে অপচয় না হয়, এই জন্য ওরা পাতাগুলাকে কাঁটায় রূপান্তর করে ফেলে। এগুলাই বেশি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। বাহ্যিক অভিযোজনের মতো ওগুলাই। মরুজ উদ্ভিদ সাধারণত আকারে ছোট এবং ঝোপযুক্ত হয়, কারণ মরুভূমিতে ধূলি ঝড় হয় অনেক। এত ঝড় যে এখানে আম গাছের মতো গাছ হইলে পড়ে যাবে। ঝড় হইলে দেখো না, বট গাছ পড়ে যায়, আম গাছ পড়ে যায়, খেজুর গাছ পড়ে না, কারণ ওদের গঠনটাই ওইরকম। এদের মূল হয় সুগঠিত, যেমন জলজ উদ্ভিদের মূল নাই বা সুগঠিত না। এদেরটা উল্টা, কারণ এদেরকে পানি শোষণ করার জন্য স্পেশালাইজড হতে হয়। পাতা চ্যাপ্টা, রসালো এবং সবুজ, পানি ধরে রাখতে পারে। স্টোম্যাটা ত্বকের গভীরে লুকায়িত থাকে। এই যে লুকায়িত পত্ররন্ধ্র, এদেরকে আরো কি কি নাম ছিল পড়েছো, মনে আছে? গর্ভস্থ পত্ররন্ধ্র, জরায়ুস পত্ররন্ধ্র, লুকায়িত পত্ররন্ধ্র। এরা কি করে? প্রস্বেদনের হার কমায়। এপিডার্মিস বহু স্তর বিশিষ্ট, পানির অপচয় রোধ করে। অভিস্রবণিক চাপ বেশি, তাই সহজেই পানি শোষণ করতে পারে। প্রশোধনের হার খুব কম, তাই পানির অপচয় হয় না। তো যুক্তি দিয়ে বুঝে বুঝে পড়বা। ঠিক আছে। এদের উদাহরণ কি? খেজুর, শতমূলী, শতাব্দী, আকন্দ, ঘৃতকুমারী, করবী, ফণিমনসা, পাথরকুচি, ইউফরবিয়া। ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। এই যে একটা ছবি দিয়েছে করবী উদ্ভিদের, মরুজ উদ্ভিদ, এই জিনিসটা কি কেউ বলতে পারবা? মনে আছে ছবি? যদিও বা তোমাদের তো ছবি দেখে দেখে পড়ানো হয় না, বা তোমাদের ছবি দেখে পরীক্ষায় প্রশ্ন আসে না। এই জিনিসটা কি? এটা ক্রিস্টাল। কিসের ক্রিস্টাল হতে পারে? ক্যালসিয়াম অক্সালেট। আঙ্গুরের থোকার মতো, তাহলে কি নাম হতে পারে? খনিজ লবণ? না, খনিজ লবণ না। আঙ্গুরের থোকার মতো খনিজ ক্রিস্টালকে কি বলে? সিস্টোলিথ। ঠিক আছে। এটা হচ্ছে সিস্টোলিথ, বুঝছো? আর সূঁচের মতো হলে র্যাফাইড। র্যাফাইড আর সিস্টোলিথ। তো যাই হোক, ছবি দেখে মনে পড়তে হবে এমন কোনো কথা নাই। এবার আসো মরুজ উদ্ভিদের অভিযোজন দেখি। মরুজ পরিবেশ তো চরম ভাবাপন্ন, তাই না?
না, এরা কি করে, এখানে যেসব প্রাণী বসবাস করে তারা রাতের বেলা বের হয়, দিনের বেলা বের হয় না, নিশাচর হয় সাধারণত। কারণ রাতের বেলা আবহাওয়া একটু মানে ঠান্ডা থাকলেও রোদের তাপের মতো অত কঠিন থাকে না, হ্যাঁ। আবার এদের গায়ের ত্বক পুরু থাকে, পানির অপচয় যেন কম হয়। তো উটের পা অনেক লম্বা হয় যেন তাপটা সহ্য করতে পারে। আবার উটের চোখে যে চোখের পাতা, চোখের পাপড়ি, এগুলো অনেক ঘন হয় যেন ধুলা ভেতরে প্রবেশ না করে। চোখের কানে বাইরে অনেক ঘন লোম থাকে যেন ধুলা ভেতরে না প্রবেশ করে, বুঝছো? উট দেহের ভেতরে পানি জমা রাখতে পারে, কচি পাতা ও বাকল চিবিয়ে পানি খেয়ে পানির অভাব পূরণ করতে পারে, বুঝছো? তাহলে এগুলো হচ্ছে জিরোফাইট। এবার আসলে লোনা মাটির উদ্ভিদ সম্পর্কে একটু জানো। হ্যালোফাইট সুন্দরবনে যেগুলো আছে, হ্যালোজেন থেকে হ্যালোফাইট আসছে, হ্যাঁ। লবণাক্ত পরিবেশে এরা টিকতে পারে, জন্মাইতে পারে, বিস্তার লাভ করতে পারে, এরা হচ্ছে হ্যালোফাইট। আম জাম কাঁঠাল কিন্তু এইটা পারবে না। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, এরা হচ্ছে হ্যালোফাইট। ম্যানগ্রোভ বনাঞ্চল, আচ্ছা, এই লবণগুলা থাকে আর কি, এইগুলো একটু মনে রাখতে হবে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হ্যালোফাইট বেশি দেখা যায়, ম্যানগ্রোভ উদ্ভিদ তো বলা যায় এদের নাম। আমাদের সুন্দরবনে এগুলো আছে। লোনা মাটির উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ে আসো। লোনা মাটির উদ্ভিদ এরাও কাণ্ড এবং পাতা রসালো থাকবে। দেখো ভাইয়া, তোমাদেরকে আমি একটা ফ্যাক্ট বলি। লোনা মাটির উদ্ভিদ লোনা মাটিতে জন্মায় বলে লোনা মাটি, লোনা পানি তাদের খুব পছন্দ, ব্যাপারটা এমন না। লবণ সবার জন্যই খারাপ, ওদের জন্যও খারাপ। তবে ওদের স্পেশালিটি হচ্ছে ওরা লবণ সহ্য করে টিকতে পারে, অন্যরা পারে না। তো লোনা মাটির উদ্ভিদরাও যখন অনেক বেশি বৃষ্টিপাত হয়, বৃষ্টি তো মিঠা পানি, তখন ওরা দ্রুত পানি শোষণ করে নেয়। যখন লবণাক্ততা কম থাকে মাটির তখন বেশি পানি শোষণ করে নিয়ে রেখে দেয় পরে ইউজ করার জন্য। এই জন্য এদের পাতা আর কাণ্ড রসালো হয়, ঠিক আছে। স্তম্ভমূল বা ঠেস মূল থাকে। জোয়ার ভাটায় পানি বারবার মাটিতে উঠে আসে, আবার পানি নেমে যায়, এভাবে মাটি ক্ষয়ে ক্ষয়ে গাছের গোড়া, শেকড় বের হয়ে যায়। তো স্তম্ভমূল বা ঠেস মূল না থাকলে ওই গাছগুলা পড়ে যাওয়ার কথা, হ্যাঁ। ম্যানগ্রোভ ট্রি রুট, খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে ঠেস মূল, কিভাবে চারদিক থেকে ওকে সাপোর্ট দিয়ে রাখছে। স্তম্ভমূল বা ঠেস মূল। নালে দেখো এগুলোতে মাটি ছিল, কিন্তু যখন মূল হয়েছে তখন মাটি ছিল, সেই মাটি সব ধুয়ে গেছে গা। এগুলো না থাকলে ওরা টিকতে পারতো না। তো স্তম্ভমূল বা ঠেস মূল হচ্ছে এদের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। আর এগুলাকে কি বলে জানো? এগুলো কি? উম, ছবি তো ছোট এখানে আরো। এগুলা হচ্ছে শ্বাসমূল, এগুলো দিয়ে ওরা অক্সিজেন নেয়। হুম। সমস্যা হচ্ছে ভাইয়া, তোমরা জানো যে শ্বসন, এটিপি উৎপাদন প্রক্রিয়া, এই শ্বসনের জন্য অক্সিজেন লাগে। এখন গাছের পত্ররন্ধ্রের মাধ্যমে অক্সিজেন কোষের ভেতরে প্রবেশ করে, সেই অক্সিজেন কাণ্ড পর্যন্ত না হয় যেতে পারে, বাট মাটির নিচে যে মূল, সে মূলে কি শ্বসন হয় না? অবশ্যই হয়, সেখানেও এটিপি তৈরি হয়, কারণ এটিপি তো পরিবহন হতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। তাহলে মাটির নিচের যে কোষ, সেখানেও শ্বসন হয়, সেখানেও অক্সিজেন দরকার। কিন্তু লবণাক্ত পানিতে অক্সিজেন খুব কমই থাকে, বা লবণাক্ত পানির মাটিতে, এই মাটিতে অক্সিজেনের পরিমাণ খুবই কম, অক্সিজেন স্যাচুরেশন খুবই কম থাকে, এখানে মার পানি অক্সিজেন ঢুকতে পারে না। তো এই মূলগুলার কষ্ট হয়ে যায়, ম্যানগ্রোভ গাছের মূলের কষ্ট হয়ে যায়, শ্বসনে এটিপি তৈরির জন্য অক্সিজেন অ্যাভেলেবিলিটি কম থাকে। তখন এরা কি করে, ওদের মূল থেকে একটা উপরের দিকে মূল উঠাই দেয়, শ্বাস মূল, যে তুমি যাও অক্সিজেন নিয়ে আসো, বাতাস নিয়ে আসো। এগুলাকে বলা হয় নিউ মেটাফোর বা শ্বাসমূল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এদের বৈশিষ্ট্য। পাতা রসালো থাকছে,
ঠেসমূল বা স্তম্ভমূল থাকছে, মাটিতে অক্সিজেন কম থাকায় শ্বাসমূল বা নিউমেটাফোর থাকছে, ব্রেদিং রুট থাকছে। ঠিক আছে। এদেরও বড় বড় বায়ুকুঠুরি থাকে, প্রস্বেদন কম, জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়। এটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট একটা জিনিস। জরায়ুজ অঙ্কুরোদ্গম ম্যানগ্রোভ ফরেস্টের উদ্ভিদদের বৈশিষ্ট্য, ভিভি পারাস জার্মিনেশন। ঠিক আছে, ভিভি পারাস জার্মিনেশন, জরায়ুজ অঙ্কুরোদ্গম। হ্যাঁ, আসো দেখো। ব্যাপারটা হচ্ছে ভাইয়া, তোমাদেরকে প্রথমে বলছি, লবণাক্ত মাটি বা পানি এরা সহ্য করতে পারে জন্যে, মানে এরা লবণাক্ত পানি যে পছন্দ করে তা কিন্তু না। ঠিক আছে। তো হয়েছে যেটা, এগুলা হচ্ছে ওই গাছের ফল। এই যে যে জিনিসগুলো দেখছো, এগুলো হচ্ছে ফল। ফলের ভেতরে বীজ আছে। এখন গাছ থেকে যদি ফল মাটিতে পড়ে, কয়েকটা সমস্যা। প্রথম কথা হচ্ছে, সব সময় জোয়ার ভাটা হয়, পানি আসে পানি যায়, এই বীজ কিন্তু মাটিতে থাকবে না, পানিতে ভেসে সমুদ্রে চলে যাবে, বীজ নষ্ট হয়ে যাবে, গাছ হবে না। এটা সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে, এই বীজ ওই লবণাক্ত মাটি সহ্য করে অঙ্কুরিত হতে পারবে না, নষ্ট হয়ে যাবে। তাই এই গাছগুলো একটা অসাধারণ অভিযোজন করেছে। কি অভিযোজন? এদের ফল যখন গাছে থাকে, তখনই বীজ অঙ্কুরিত হতে শুরু করে। বীজ অঙ্কুরিত হয়ে শেকড় তৈরি করে, কাণ্ড তৈরি করে। এদের ওজন ভারী হয়, ওজন বেশি হয়। এরপরে যখন ওরা মাটিতে পড়ে, প্রথম কথা হচ্ছে ভারী হওয়ার কারণে কাদা মাটিতে ঢুকে যায়। ঢুকে গেলে ওই জোয়ার ভাটার পানির টান এদেরকে ভেসে সমুদ্রে নিয়ে যেতে পারে না। আর যেহেতু অলরেডি সে অঙ্কুরিত হয়ে গেছে, মানে খানিকটা গাছ হয়ে গেছে সে, তো ওই লবণাক্ততাও সহ্য করার ক্ষমতা তার তৈরি হয়ে যায়। অসাধারণ একটা অভিযোজন। ঠিক আছে, আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি। জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপারা জার্মিনেশন, অর্থাৎ যে ফল গাছে থাকা অবস্থাতেই বীজ অঙ্কুরিত হয়। এগুলা হচ্ছে এদের লোনা মাটির উদ্ভিদের বৈশিষ্ট্য। এরপরে এগুলা আবার একই কথা লেখা আছে, এই শ্বাসমূল, ঠেসমূল, স্তম্ভমূল। উদ্ভিদে থাকা অবস্থায় ফলের অভ্যন্তরে বীজ অঙ্কুরোদ্গমকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপারা জার্মিনেশন। ম্যানগ্রোভ উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। আচ্ছা, কখনো এমন কাঁঠাল খাইছো যে কাঁঠালের কুয়ার বাইরে গাছ হয়ে গেছে, বীজ কাঁঠালের ভেতরেই গাছ হয়ে গেছে? দেখছো না এরকম কাঁঠাল খাওয়ার সময়? মাঝে মধ্যে দেখা যায় না, কিছু কিছু কাঁঠালের কোয়া বা কাঁঠালের কোষে বীজের ভেতর থেকে অলরেডি গাছ হয়ে গেছে। এই ধরনের জরায়ুজ অঙ্কুরোদ্গমকে ক্রিপ্টো ভিভিপ্যারাস জার্মিনেশন বলা হয় আর কি। হ্যাঁ, এটা ফলের বাইরে আসে না, কোষের ভেতরেই থাকে, এবারে কোয়ার মধ্যেই থাকে। যাই হোক, এরপরে হচ্ছে এদের উদাহরণ পড়তে হবে। লবণাক্ত উদ্ভিদের উদাহরণ: গেওয়া, গরান, কাঁকড়া, বাইন, বোরা, কেওড়া, পশুর। গোলপাতার সাইন্টিফিক নেম লাগবে হারগোজা, সুন্দরী সাইন্টিফিক নেম লাগবে। গোলপাতার সাইন্টিফিক নেম হচ্ছে নিপা ফ্রুটিকান্স। হুম। আর সুন্দরীর সাইন্টিফিক নাম হচ্ছে হেরিটেরিয়া ফর্মস। এই দুটো সাইন্টিফিক নেম লাগবে। হ্যাঁ, আম দেখছো? আচ্ছা আচ্ছা, আমেও হয় হয়তো, হ্যাঁ, আমেও হয়। তো যাই হোক, এই উদাহরণগুলা নাম তো আশা করি পরিচিত আছে: গেওয়া, গরান, বাইন, কাকড়া, কেওড়া, হরগোজা, গোলপাতা। গোলপাতা গাছ দেখছো? পাতা কি গোল? নিপা ফ্রুটিকান্স। গোল পাতার পাতা কিন্তু গোল না একেবারেই, পুরাই কিসের মতো দেখতে? এই যে নারকেল গাছের পাতার মতো দেখতে। গোল পাতা নাম যে কেন হয়েছে জানি না। আর গোলপাতা গাছের ফল হয়, ফল খাওয়া যায়, সুস্বাদু না খুব একটা, মিষ্টি লাগে হালকা পাতলা। 10 টাকা করে বিক্রি হয়। এই যে এর ভেতরে শাঁস খাওয়া যায়। 10 টাকা করে বিক্রি হয় বলতে, মাঝে মধ্যে ঢাকায় ওঠে। হুম, বিক্রি হয় 10 টাকা করে।
ওদিকার মানুষ এগুলা খায় না, ফালাই দেয়। তো গোলপাতা, উম, নিপা ফ্রুটিকান্স। আর সুন্দরী গাছ দেখেছো? হেরিটেরিয়া ফর্মস। সুন্দরী গাছের সাথে সৌন্দর্যের কোনো কথাবার্তা নাই, এই সাধারণ জাম গাছের মতো পাতা। হ্যাঁ, নর্মাল পাতা, এই যে। এগুলা, ঠিক আছে। এরপরে এগুলা রিডিং পড়ে নিবা, এগুলা আগের পড়াই। মেসোফাইট লাস্ট টপিক, আজকে এটা পড়ে শেষ করব। মেসোফাইট হচ্ছে নর্মাল উদ্ভিদ, লোনা পানি না, মিঠা পানিও না, যারা মাটিতে বাস করে তারা হলো মেসোফাইট। আমজাম, কাঁঠাল, এগুলো। তো এখানে জলজ উদ্ভিদ, মরুজ উদ্ভিদ, লোনা মাটির উদ্ভিদের পার্থক্য আছে, রিডিং পড়বা। মরুজ উদ্ভিদে পাতার নিম্নপৃষ্ঠ এবং কাণ্ডে লুকায়িত পত্ররন্ধ্র থাকে। জলজ উদ্ভিদে নাই বললেই চলে, লোনা মাটির উদ্ভিদে অল্প থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট শুক্রবার আমরা বায়োম পড়বো, ইনশাল্লাহ বায়োম থেকে শুরু করব। ঠিক আছে, আজকের টপিক থেকে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, নাহলে এখানেই শেষ। আর পরীক্ষা কি দিচ্ছ? মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষাগুলো দিও, হ্যাঁ। যে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবা, ভুল ভ্রান্তি হলে শিখাই নিবা, বুঝাই নিবা। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপুরা।